আমরা ক্লাসটা শুরু করছি। পিআরবি আমরা গত পর্বে ক্লাসে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ গুলাই একটু পড়েছিলাম, আপনাদের একটু দেখে নেন যে কি কি আমরা পড়ছিলাম এখানে। একের দুই পড়েছিলাম। অফিসারগণ বলতে কি বোঝায়, যে কোনো কর্মচারী, জাস্ট ধারাটা বলবো এখানে। কারণ সময় কিল করা দরকার নেই, আপনারা দেখে নেন যেগুলো পড়াইছিলাম, যেগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকার মতো সেগুলোই পড়াইছিলাম ওখানে। তারপর হচ্ছে আমরা এসপি জেলা ম্যাজিস্ট্রেটের একটু দেখাইছিলাম 15 ধারা। আর তারপর হচ্ছে যেগুলো যেগুলো পড়াইছে ওগুলো একটু দেখেন, এগুলো দেখেন জেলা ম্যাজিস্ট্রেটের তদারকি কি কি তদারকি থাকবে, এটা একটু দেখে নিবেন, এটা এমসিকিউ আর কি। আমি আর রিটেন যেগুলো ওগুলো আমরা আর লিখে দিয়েছিলাম, যে রিটেনের যে প্রশ্ন, আর এটাও আমরা দেখাইছিলাম যে 21, এটা যে ফৌজদারি কার্যবিধি আমরা 155 দ্বারা যে ব্যবস্থা গ্রহণ, যে আমরা পরবর্তী কার্যক্রম গুলো সেটা। আর 30 হচ্ছে পুলিশ অফিসার আদালমে এসে সম্মান প্রদর্শন করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিলাম 32, ইউনিয়ন পরিষদের সাথে সম্পর্ক। 33 হচ্ছে জনের সাথে ভালো ব্যবহার করতে হবে। অবসরপ্রাপ্ত 34, সেটাও অফিসারের সাথে ভালো সম্পর্ক রাখা, এটা আমরা বলেছিলাম। আর আইজি স্যারের ক্ষমতা 5, 12, 35, এটা তো আপনারা জানেনই। গুরুত্বপূর্ণ মামলা অর্থাৎ এসআর মামলা আমরা 53 বলেছিলাম। আর এসআর মামলার যে যে অন্য মামলার সুপারভিশন যেটা বলেছিলাম, যে তদন্ত তদারকি কারা কারা করবে, যে অন্য দ্বারায়, এবং অন্যান্য অফিসারও তারা তদারকি করবে, সেটাও আমরা বলেছিলাম 55তে বলেছিলাম। আর তদারকি অফিসার অবশ্যই একটা ডায়েরি স্মৃতি মনে রাখার জন্য একটা তারা ব্যক্তিগত ডায়েরি সংরক্ষণ করবে, 56তে আমরা বলেছিলাম। তারপর হচ্ছে চকিদার প্যারেডে অংশগ্রহণ করবেন কে কে, পুলিশ সহকারী পুলিশ সুপার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এরা হচ্ছে অবশ্যই প্যারেড উপস্থিত থেকে তদারকি করবেন, 61তে বলেছিলাম। 62 সাপোর্ট টুটারি এমসিকিউ, মামলা প্রত্যাহারটা বলছিলাম, একটু করে নেবেন 494, 95 এর সাথে এই 66-র ক। কেস ডায়েরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছিলাম, কেস ডায়েরি হেফাজত, এবং কয় শ্রেণীর লোক দেখবে, 6 শ্রেণীর, আমরা 6 জন দেখতে পারেন। এবং কেস ডায়েরির কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের বলেছিলাম। এবং এবং 68-র এই ঘটা আমরা খুবই গুরুত্বপূর্ণ দিয়েছিলাম লিখিতের ক্ষেত্রে, গোপন দলিল হিসাবে কখন গণ্য হবে। তারপর আমরা গেজেট বলেছিলাম, যে 11টি গেজেটের যে বিষয়বস্তু রয়েছে 11টি, এগুলা একটু দেখে নেবেন। পুলিশের 10তম যে গেজেট রয়েছে এই বিভাগে পরীক্ষা টরীক্ষা যে কার্যক্রমগুলো। আর ইন্টেলিজেন্ট গেজেট, এগুলো এখানে বেশি আসে না, এটা জাস্ট একটু একটু রিডিং নিয়ে আর কিছু না। 86-তে বলছিলাম জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ। 87 হচ্ছে চাঁদা নিতে পারবেন না। 88 অস্ত্র আইন থেকে রেহাই রয়েছে, আপনি দায়িত্ব পালনকালে অবশ্যই অস্ত্র লাইসেন্সের প্রয়োজন নাই, তবে রিটায়ারমেন্টে গেলে বা অন্য ইয়েতে চাকরিচ্যুত বা পদচ্যুত হলে সেই ক্ষেত্রে ভিন্ন কথা। তারপর হচ্ছে আপনার সাব ইন্সপেক্টর নিম্ন পদের অফিসার ব্যক্তিগত আশ্রয় ব্যবহার করতে পারবেন না, 89। এটা হচ্ছে যে আগের পূর্বের, এখন এগুলো তো অস্ত্র যে ব্যবহার করার বিধান এগুলো তো রয়েছে, ওগুলো অস্ত্র, এটা একটা দরকার নেই। আর অব্যাহতি, সেতু খেয়া শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে অব্যাহতি। আর 100 দ্বারা হচ্ছে আপনি কোনো মামলা টামলা হলে সমমর্যাদা অফিসারকে অবশ্যই জানাতে হবে, আপনার বিরুদ্ধে দেওয়া ফৌজদারি তো দেওয়া নেই। 106 হচ্ছে আচরণবিধি, আপনার সাংবাদিক বা প্রচার সাথে কোনো 107-এ অংশগ্রহণ করতে পারবেন না। 108-এ সরকারের সমালোচনা করা যাবে না। 109 হচ্ছে টাকার ধার। 110 হচ্ছে ডিআইজির অনুমতি ব্যতীত অবশ্যই নিলাম ডাকে অংশগ্রহণ করা যাবে না। 111 হচ্ছে আহ, আপনার কোনো কোম্পানি শেয়ারও করতে পারবেন। 12 হচ্ছে যে আপনার যে স্থাবর সম্পত্তি রয়েছে সে অবর্ত কর্তৃপক্ষের কি করে দাখিল করতে হবে, এটা একটা সময় রয়েছে। কি মাসে, এটা একটু দেখে নিন, এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে। 113 এগুলো ব্যাপার নাই, ওটা কেউ করে না, এগুলো দরকার নাই। আর হচ্ছে সরকারি সম্পত্তি ইম্পর্টেন্ট হচ্ছিল 114। 17 সকল শ্রেণী অফিসার এবং ঊর্ধ্বতন কর্মচারীর আওতাধীন। 118 হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষক, এটা আপনারা জানেন, আইন শৃঙ্খলা সংরক্ষণ করা। 120টি বলেছেন, এটা লাগে আমাদের প্রতিদিনই লাগে। 120 অপরাসময় রিপোর্ট। 121 হচ্ছে আমাদের অবশ্যই পুলিশ অফিসার যে যেটা নিয়ে আপনি কাজ করবেন সবসময়, যে অফিসার অবশ্যই এক অপরকে সাহায্য সহযোগিতা করবেন, কিন্তু এটা বাস্তব প্রয়োগ নাই। তারপরে এদিকে আর তো বলি নাই, এদিকে ইম্পর্টেন্ট দরকার নেই। 141 দরকার নেই। 142 পুলিশ আইন 30-এর ক 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 143, এটা হলো 127, এটা হচ্ছে আপনার 142, 127, 143 সাথে 128। 145 হচ্ছে সশস্ত্র দল নিয়োগ করবেন। 151 বলেছিলাম পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, যিনি ম্যাজিস্ট্রেট দায়িত্বে কাজ করবেন। 152 হচ্ছে পুলিশ অফিসারের পুলিশ দলের নেতা যিনি থাকবেন তিনি। 153 হচ্ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহারের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, 3টি ক্ষেত্রে বলেছিলাম। ব্যক্তিগত আত্মরক্ষা, একটু আনমিউট করে দেন স্যার, তার মানে সব গ্রেপ্তার করা। মিউট করে দেন আর কি। আচ্ছা, তারপরে 154 আগ্নেয়াস্ত্রের সাধারণ নিয়ম বলেছিলাম, যে অবশ্যই আপনি ওয়ার্নিং করবেন, সতর্কবাণী করবেন আপনি আগে পরে এবং সময়ে। 155 অবশ্যই গুলি কন্ট্রোল, এটা হচ্ছে নিয়ন্ত্রণ, আপনি গুলি যখন নির্দেশপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে, যদি নির্দেশপ্রাপ্ত হন অবশ্য নির্দেশ পাওয়ার সাথে সাথে আপনি গুলি বর্ষণ বন্ধ করবেন। 155 এখানে এক দুই এক তিনটা পয়েন্ট থাকে, চারটা থাকে, 2টা পয়েন্ট 3টা পয়েন্ট লিখতে পারলে এসে মোটামুটি। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পর 3টি বিষয় রয়েছে, হাসপাতাল পাঠাবেন, গুলি সংযোজন, একটা রিপোর্ট দিবেন। আর এটা 158 বলেছিলাম, যে সামরিক সাহায্য তলব, যেটা হচ্ছে 129 দ্বারা অবশ্যই আপনি যে কৌশলগুলো রয়েছে আপনার কৌশলগুলো যদি পালন ব্যর্থ হন অবশ্যই আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে যদি স্বাভাবিক না হয় সব সামরিক সাহায্য তলব করবেন।
163 কমন সার্টিফিকেট, এটা একটা লিখিত প্রশ্ন বলেছিলাম। এই কমন সার্টিফিকেট কি, কোন রেগুলেশন এবং কোন কোন ফর্মে এবং কারা ব্যবহার করতে পারে, এখানে এটার উদ্দেশ্য কি এবং এটার গুরুত্ব কি, এবং এটা যে কি কি কারণে দেওয়া হয়, এবং ডিটি শেষ করে কখন ফেরত দেওয়ার পর কি কি কার্যক্রম থাকে। 164 164 ফেটিক, এটা এবং বর্তমান ব্যবহৃত নাই। 190 বছর সার্কেল অফিসার এএস এর দায়িত্ব কর্তব্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 100 এটা হচ্ছে স্যারদের, এসপি সার্কেল এসপি প্রত্যেক ব্যক্তির ডায়েরি, পার্সোনাল ডায়েরি ব্যবহার করবেন এবং ডায়েরি অনুলিপি যথাযথ কর্তৃপক্ষ দ্বারা প্রেরণ করে থাকে। 201 অফিসার ইনচার্জ এবং তার স্থানে তার অনুপস্থিতিতে একজন কনস্টেবল তার দায়িত্ব থাকতে পারে, এগুলো দরকার নাই। সর্বশেষে এএসআই দায়িত্ব করতে হবে, যারা এএসআই পরীক্ষা দেন এটা মুখস্থ রাখবেন এই প্রশ্নটা, যারা এএসআই পরীক্ষা দেন, কনস্টেবল থেকে যারা এএসআই পরীক্ষা দেন তারা এটা মুখস্থ রাখবেন। যেভাবে হোক, এখানে মূল কথাই হচ্ছে যে এএসআই নিয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে সকল করণিক রুটিন কাজ অব্যাহতি দেওয়া, এবং এটাই হলো মূল কথা। এবং আরেকটা বিষয় হচ্ছে জরুরি যে বিষয়টা এমসিকিউ, প্রাথমিক তথ্য বিবরণী, কেস ডায়েরি, জেনারেল ডায়েরি, এগুলো চারটা, এই নোট ব্যতীত এএসআই গণ সকল বিবরণী রেজিস্টার জন্য দায়ী থাকবেন, কিন্তু এগুলো দিবে না। এফআইআর, সিডি, জিডি, ভিলেজ ক্রাইম, এই চারটা, এফআইআর, সিডি, জিডি, বিসিএনবি, এই চারটা এটা এমসিকিউ থাকে। আর বাকি জন্য কাজ আছে, অনুপস্থিত থাকলে একজন এস 2 গতে সে দায়িত্ব কার্যক্রম পালন করবেন, এবং সুরতাল টুরতাল যা আছে এগুলো তো আপনি তো জানেন। সবচেয়ে যে বিষয়টা, অপতিমালা তদন্ত করতে পারেন। 208 কনস্টেবল দায়িত্ব করতে হবে, এটা আপনারা এই প্রশ্ন মানে কেউ যদি না পড়ে তাহলে, কনস্টেবল দায়িত্ব করতে হবে এমনি পরীক্ষায় আসবেন, নিজের মতো করে লিখবেন। এখানে যা যা কনস্টেবলের অনেক দায়িত্ব, ডিপার্টমেন্টের অনেক দায়িত্ব, ভেরি ইম্পর্টেন্ট আপনাদের, এখান থেকে শুরু। 209 মফস্বল ডায়েরি, যেটা হচ্ছে পরীক্ষায় আসছিল এমসিকিউ, একটা রিটার্নের প্রশ্ন আসছিল যে মফস্বল ডায়েরি কি, মফস্বল ডায়েরি থেকে কি কি লিপিবদ্ধ থাকবে কি কি থাকবে না, একটা এমসিকিউ চলে আসছিল। তো এএসআই বা তদন্ত পদমর্যাদা পুলিশ অফিসার মফস্বল ডায়েরিতে তদন্ত বা অন্য বিষয় লিপিবদ্ধ করবেন এবং সার্কেল প্রেরণ করবেন। এটা আমরা সার্কেল অফিসে যাই, এটা আমরা মফস্বল ডায়েরি প্রেরণ করে আমরা একটা যে বিল টিল পান, আপনারা জানেন যে এএসআই বা তদন্ত পদমর্যাদা পুলিশ অফিসার মফস্বল ডায়েরি তদন্ত বা অন্য বিষয় লিপিবদ্ধ স্যার, করবেন। 7 থেকে পড়ানো শুরু করছেন 209 থেকে, দুইশো নাকি? নয় থেকে শুরু। আচ্ছা, ঠিক আছে। আর মফস্বল ডায়েরিতে কেস ডায়েরির বিষয়বস্তু মামলা, এটাই হচ্ছে মূল বিষয় যে মফস্বল ডায়েরিতে কি থাকবে। মফস্বল ডায়েরিতে ডায়েরির বিষয়বস্তু বা মামলা সংক্ষিপ্ত সার থাকবে না, মামলার কোনো সংক্ষিপ্ত সার লিখবেন না, যে সংক্ষিপ্ত লেখার সুযোগ নাই। তবে মামলা তদন্তের জন্য কতটুকু সময় বের হচ্ছে তা ইঙ্গিত থাকবে, এটাই হলো মূল কথা। এটাই স্টার দিয়ে দিলাম এবার, যে মফস্বল ডায়েরিতে কেস ডায়েরির বিষয়বস্তু বা মামলা সংক্ষিপ্ত সার থাকবে না, তবে মামলা তদন্তের জন্য কতটুকু সময় বের করছেন সেটা অবশ্যই ইঙ্গিত থাকবে। এটা হচ্ছে আপনার দায়িত্ব কর্তব্য, ভেরিফিকেশন, ভিআর। এটা হচ্ছে এই যে 750-এর সাথে সম্পৃক্ত, যে কোনো ব্যক্তি চাকরি, সরকারি চাকরি হলে প্রতিবেদন করে পুলিশ এএসআই, এটা কে করেন, ভিআরটা কে করেন, তো এটা এমসিকিউ একটা, শুধু এমসিকিউ পড়বেন, এটা এমসিকিউ। এএসআই হতো তো ঊর্ধ্বতন অফিসার, এটা 750, এইটি বিধিটি এএসআই তদন্তের ক্ষমতার অংশ, এটা পাওয়ার। 213 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনার লাগে যে আপনার পুলিশ আইনের 24-এর সাথে কানেক্টেড, এবং 213 যে মামলা রুজুকরণ শুরু করার আগে অবশ্যই আপনি কি করেন, এটা আরেকটা জিনিস হচ্ছে, সোমটো মামলা ব্যবহৃত হয়ে থাকে। সোমটো মামলা মানে পুলিশ নিজেই অভিযোগকারী হিসেবে যে মামলা দায়ের করে তাকে বোঝায়। এখানে একটা প্রশ্ন আসছিল যে যিনি তদন্ত করবেন অভিযোগকারী পুলিশ যদি হয়, সে আবার একই মামলা সে বাদী হতে পারে কিনা, এটা একটা প্রশ্ন করছিল। আসলে একই মামলা সবসময় খেয়াল রাখবেন, যদি যিনি অভিযোগকারী বা পুলিশ যদি বাদী হয় আবার তদন্তকারী কর্মকর্তা হয়, এটা মামলার একটা থাকে না, একটা মেরিট থাকে, বা মামলা একটা সঠিক বিচার পাওয়ার জন্য। এই জন্য খেয়াল করবে আয় পরবর্তী অন্য একটা আয় হওয়াটা জরুরি। কিছু কিছু ব্রেনে প্রশ্ন আসবে, ব্রেনে খাটায় লিখতে হবে, ধারাটা আসবে না। তাহলে যেমন অজ্ঞাত পরিচয় লাশ পাওয়ার পর কেউ যদি অভিযোগ করে না, তখন পুলিশ নিজে অভিযোগ করে মামলা রুজু করে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে। তখন কি হয় যে 24 ধারা পুলিশের কি বলছে, সমন ওয়ারেন্ট বা অন্যান্য যে কার্যক্রম তল্লাশি করার জন্য ম্যাজিস্ট্রেটকে জানান আর কি। আবার দাঙ্গা হাঙ্গা হলে পুলিশ অফিসার অভিযোগ দায়ের করে থাকে। 213 পুলিশের 24 লেখছে যেটা, এটা হচ্ছে আপনার একটু নিবেন, এটা একটু পড়বেন, আমি তো সব দিচ্ছি না। আর বড় হাট ছোট হাট এগুলা পরীক্ষা এখন আসে না, তবে 215টা নেই যে এই যে 200, এটা একটা কনস্টেবলের দায়িত্ব অংশ এগুলা, যে খারাপ লোকদের সম্পর্কে তথ্য সঙ্গে পার্শ্ববর্তী জেলায় কনস্টেবল প্রেরণ করে, যে তাদের তথ্য নেওয়ার জন্য সিভিলে, এই দায়িত্বের অংশ করে এটা কনস্টেবল। আর এটা হচ্ছে এএসআই এর অংশ, এটা 216টা, যে গুরুত্বপূর্ণ রেল স্টেশন, এটা হচ্ছে আপনার এমসিকিউ, গুরুত্বপূর্ণ রেল স্টেশন স্টিমার ঘাটে এএসআই নিয়োজিত করা। যেমন পুলিশের 31-এ বলা রয়েছে আইন শৃঙ্খলা, যে যেখানে অবতরণ নদী ঘাট বা যেখানে স্টিমার, যেখানে চলাচলের মানুষের সমাগমের লোকজনের থাকে বেশি, কি বলে এটাকে, সমাগমের উপস্থিতি থাকে, যেখানে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা বা সেখানে ডিউটির একটা দায়িত্ব কর্তব্য হতে পারে পুলিশের 31টা দেখে নিয়ে। আর এগুলা, আরেকটা হচ্ছে রেল স্টেশন, এগুলা এমনি নিয়ে এগুলা নাও পড়েন, সমস্যা নেই, এগুলা এক দুইটা নিয়ে এগুলা এগুলা এতটা দরকার নেই। পরে 20টা হচ্ছে নিয়ে সাদা পোশাকে ডিউটিতে পুলিশ সদস্য অবশ্যই কি সঙ্গে রাখবে, সদস্য পরিচয় পত্র সঙ্গে রাখবেন, এটা এমসি 220। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 239, যেটা এমসিকিউ বারবার আসে ভুল করে থাকেন,
মালখানা 239-এর ক, যারা থানায় কাজ করেন, যাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, সাব ইন্সপেক্টর স্যারের সাথে কাজ করে থাকেন, তারা এটা একটু ভালো জানেন যে মালখানা ও সিন্ধুকের চাবি অফিসার ইনচার্জের থাকবে অবশ্যই। লেখা আছে যে মালখানা চাবি কার কাছে থাকবে। মূলত নিয়ম হচ্ছে তিনটা চাবি হয়, একটা হচ্ছে ওসির কাছে থাকে, আরেকটা হচ্ছে অফিসার অফিসার ইনচার্জের কাছে থাকে, যিনি দায়িত্বে থাকেন সাব ইন্সপেক্টর হবে, আর এসপি স্যারের কাছে থাকে। ক্ষেত্র বিশেষ এরকম কথা। ওই যে ডিটিও স্যারের কাছে থাকে এরকম না, মুন্সির কাছে থাকে এরকম না। মালখানা সিন্ধুকের চাবি অফিসার ইনচার্জের থাকবে, এবং হাজতের চাবি প্রহরীর কাছে থাকবে। এনে একটা কোশ্চেন যে হাজতের চাবি কার কাছে থাকবে, অবশ্যই সেন্ট্রির কাছে থাকবে, এটা আপনি পিআরবি তে কোশ্চেন। এবং আরেকটা বিষয়, যদি থানা হাজতে যদি মহিলা হয় তাহলে আসামি কার কাছে, এই সেন্ট্রি এই চাবি কার কাছে থাকবে। দুইটা বিষয়, একটা যদি এরকম থাকে হাজতের মহিলা থাকলে অবশ্যই অফিসার ইনচার্জ, ক। আরেকটা যদি ডিটিও অফিসার থাকে, খ। তাহলে ক খ ডিটিও। আর যদি ডিটিও অফিসার যদি ক খ অপশন না থাকে তাহলে একজন অফিসার ইনচার্জ। এটা পুলিশ হেডকোয়ার্টার্স যে তদন্ত নির্দেশিকা সেখানে আছে, এটা নিয়ে তর্ক বিতর্ক করার দরকার নাই। 243 এফআইআর রেকর্ড পদ্ধতি। এফআইআর যে রেকর্ড, যে সিডিএমএস আমরা রেকর্ড করি, রেকর্ডের যে ফর্মগুলো রয়েছে, এই রেকর্ডের পদ্ধতি ফৌজদারি কাজ 154, বিক্রম 27, 53। এবং আমরা জানি যে এই 243 মোটামুটি একদম ঝ পর্যন্ত আলোচনা রয়েছে। সর্বশেষ যেটা রয়েছে যে একবার এজাহার যদি আপনি লিখিত করেন, সেতে কোনো অফিসার করতে বাতিল করা যায় না বা সেরা যায় না, পরিবর্তন করা যায় না, এই ঝতে বলা রয়েছে। আর এফআইআর কাকে বলে, আপনার ফৌজদারি কার্যবিধি আমরা অলরেডি পুলিশ হেডকোয়ার্টার্স তদন্ত নির্দেশে মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করেছে, ওখানে এজাহার সম্পর্কে আলোচনা হয়ে গেছে। যেটা আমরা জানি 27 বি ফর্মে আমলযোগ্য অপর সংবাদ লিপিত করবেন অবশ্যই। এফআইআর রেকর্ড করার অবশ্যই প্রথম যে থাকবে, অবশ্যই সংবাদটি এফআইআর হতে হবে, ধর্তব্য সংবাদ হতে হবে। এবং যিনি তা গ্রহণ করে অবশ্যই তা লিপিবদ্ধ করবেন, তিনি স্বাক্ষর সিল মোহর দিবেন। শুধু তাই নয়, যিনি সংবাদটা দিচ্ছেন তাকে অবশ্যই ঘটনাটা যখন লিখবেন তাকে পড়ে শোনাবেন, এবং তিনিও সই করবেন, এবং যিনি রেকর্ড, তিনিও স্বাক্ষর সিল স্বাক্ষর টাক্ষর দিবেন। এবং যিনি আমলযোগ্য সংবাদ যেটি থানায় আসবে সেটি হচ্ছে প্রাথমিক তথ্য হিসেবে কি গণ্য হবে। এবং শুধু এখানে একটা লেখা, চাক্ষুষ সাক্ষীর বিবৃতির মামলার রুজু থেকে বিরত থাকা যাবে না। আপনার আমরা ওই যে এজাহার গুলো পর্যবেক্ষণ করবো, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর একটু আমরা একটু বিস্তারিত কিছু কিছু প্রশ্ন হচ্ছে, আমরা এগুলো একটু বিস্তারিত যাবো, এগুলো একটু করে নিন এখানে। এই 243টা ভালো করে পড়বেন, এটা হচ্ছে লিখিত প্রশ্ন, রিটেন। 243টা রিটেনের জন্য এটা একটু ভালো করে পড়বেন। এখানে কি কি বলা রয়েছে গতে, জনশ্রুতিমূলক বিবরণ, অস্পষ্ট গুজবের পার্থক্য, এগুলো আমরা পড়েছি যে কোন কোন সংবাদ আপনি রেকর্ড করবেন না। টেলিগ্রাম, টেলিফোন এবং গুজবের তথ্য এগুলো কোনো রেকর্ড করা যাবে না। তবে দিতে নোট দিতে হবে যে আসলে ঘটনাটাকে তদন্ত অনুসন্ধান করতে হবে। এই ধরনের সংবাদ আসলে লিখিত আকারে নেওয়া যাবে না, সংবাদ কর্তৃক স্বাক্ষরিত। কারণ এই যে তথ্যগুলো আসে এগুলো কিন্তু লিখিত থাকে না, কারণ সংবাদ আমলযোগ্য হতে হলে, এফআইআর বা এজাহার হতে হলে অবশ্যই তার স্বাক্ষর থাকা জরুরি। তবে জেনারেল ডায়েরিতে লিপিত করতে হবে, যেটা বললাম। তো এই ধরনের তথ্য পাওয়া গেলে পরবর্তী এফআইআর হিসেবে গণ্য করা যাবে। টেলিফোনে, যেটা উন্মত বলছে, টেলিফোনে প্রাপ্ত সংবাদ যেহেতু সংবাদের স্বাক্ষর থাকে না, সেহেতু এই ধরনের সংবাদ এফআইআর হিসেবে সরাসরি গ্রহণ করা যাবে। তবে সংবাদকারী গ্রহণকারী অফিসে সে ভিত্তিতে একটি এফআইআর রুজু করতে পারেন। তবে যদি সেই ধরনের ব্যবস্থা না করে, তবে জেনারেল ডায়েরিতে অবশ্যই পারবে বলছে, যে যদি ব্যবস্থা না করেন জিডিতে অবশ্যই দিন। অপরদিকে সংবাদ গ্রহণকারী অফিসার সংবাদ ব্যক্তিগত থানা আসার জন্য অবশ্যই আহ্বান করবে, কারণ তাকে আসাটা জরুরি। যদি তিনি আসতে না চান, তাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে অবশ্যই তার অবশ্যই সেই ভিত্তিতে মামলা রুজু করবে। আরেকটা বিষয়, অবশ্যই সত্যতা যাচাই, ডাক্তারি সনদের মামলা রুজু করা বিরত থাকা যাবে না, যেটা হচ্ছে আমরা করেছি যে আপনার মামলা নিতে অনীহা, যদি দেরি করেন, গুরুদণ্ড হয়েছে, লঘু দ্বারা মামলা রুজু করেন, মামলা নিতে ডিলে করেন, এই ধরনের সংবাদ অবশ্যই মেডিকেল সার্টিফিকেটের অপেক্ষা করেন, এটা করা যাবে না। এটা আমরা ওই যে প্যানেল কোডের যে সেকশন গুলো আছে ওগুলো আমরা কিন্তু পড়াইছি, ভিডিও দেওয়া আছে, যদি সমস্যা আপনারা দেখে নিন। যখন কনস্টেবল থানা চার্জে থাকেন, ছতে 206, তিনি সংবাদদাতার নিকটতে এজাহার গ্রহণ করবেন, সারমর্ম জিডিতে নোট করবেন এবং অফিসার ইনচার্জকে অবহিত করবেন। যদি ওসি সাহেব থানা এলাকায় থাকেন তবে তিনি সংবাদ ওসি সাহেবের নিকট পাঠাবেন। অপরটি যে গুরুতর প্রকৃত হয় তবে তিনি সার্কেল অফিসারকে জানাবেন। যদি গুরুতর প্রকৃত হয় অবশ্যই এসপি সার্কেলকে জানাবেন। ডাকাতি দুঃসতার মতো ঘটনার সঙ্গে তিনি অভিযুক্তদের গ্রেপ্তার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সর্বশেষ যেটা বলছি যে এজাহার একবার লিপিবদ্ধ হলে তা বাতিল করা যায় না। খুব ইম্পর্টেন্ট একটা সেকশন এটা। দেখেন 244, বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া এফআইআর নিতে হয়, বিশেষ কয়েকটি। আমল ও অযোগ্য অপরাধ, মোটরযান, রেলওয়ে, পুলিশ আইন ইত্যাদি এফআইআর, যেমন আমাদের পুলিশ আইনে যে কিছু কিছু, এগুলো তার এফআইআর হবে না, বিশেষ ক্ষেত্র ছাড়া সকলকে। মানে বিশেষ কিছু কিছু অপশন দেওয়া আছে, এগুলো এফআইআর নেওয়া যাবে না, এগুলো হচ্ছে নন এফআইআর প্রসিকিউশন কাটতে হবে। আরেকটা যেটা জরুরি, যেটা হচ্ছে কোর্টে, কোর্ট এফআইআর যেটা বলি আমরা, কোর্ট মানে সরাসরি থানা কোর্ট থেকে বলতে পারে যে আমরা এটা এফআইআর পাঠাইলে, এটা মামলা এফআইআর থেকে মামলা করার পর সরাসরি কোর্ট থেকে আদালত করার জন্য করে থানায় পাঠাতে বলতে এটা মামলা নিতে পারে। এই যে 245, ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ তদন্ত পুলিশ কাজ দিতে পারে, ম্যাজিস্ট্রেট আমলযোগ্য অপরাধ তদন্তের জন্য পুলিশ কাজ দিতে পারে এই 245। যে সকল আমলযোগ্য অপরাধ সঙ্গে ম্যাজিস্ট্রেট বা আদালত পেশ করা, সেগুলো আদালত পুলিশকে তদন্ত করে নিয়ে যেতে পারে। এই 245 একটা ক্ষমতা। আমি পিরিয়ডটা দিয়ে দেবো আপনাদের আজকে, সমস্যা নেই। আর 246, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা রিটার্নের জন্য, যে এফআইআর
কোথায় কোথায় প্রেরণ করতে হয়। মামলা হওয়ার সাথে সাথে তখন নিম্নলিখিত স্থানে 5টি জায়গায় বলেছে। মূল কপি হচ্ছে আদালতে, বিজ্ঞ আদালত, কোর্ট, পুলিশ সুপার অফিসে কার্বন কপি, দ্বিতীয় থানায় কর্মকর্তা থেকে সার্কেল অফিসে ছায়ালিপিটা যায়, এবং তদন্ত কর্মকর্তাকে দেওয়া হয়। তাহলে কোথায়? আদালত, এসপি অফিস, থানা, সার্কেল, তদন্ত কর্মকর্তা। কে বলতে পারবেন 5টা? দুশো বিজ্ঞ ছেচল্লিশ আদালতে হম। প্রথম কপি, দ্বিতীয় কপি পুলিশ সুপার অফিসে, তৃতীয় কপি থানার সংরক্ষণ থাকবে, চতুর্থ কপি সার্কেল অফিসে ছায়ালিপি থাকবে, পঞ্চম আছে তদন্তকারী অফিসার ছায়ালিপি থাকবে। অর্থাৎ সার্কেল এবং তদন্ত অফিসার ছায়ালিপি। আর প্রথম কপি, দ্বিতীয় কপি, প্রথম স্যার কপি হচ্ছে। কার্বন কপি আর ছায়ালিপি একটু পার্থক্যটা বলবেন স্যার? আচ্ছা। একটা ফটোকপি মনে হয়। হ্যাঁ, ফটোকপি বলেছি। সার্টিফিকেট ফটোকপি। হ্যাঁ। ফটোকপি। হ্যাঁ, রাইট। আচ্ছা, 247, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, কার্বন কপিটাও ফটোকপি না স্যার? আপনি যখন এফআইআরটা করেন না, তখন ওটা আগে তো, লেখার সময় নিচে যে কার্বন দিয়ে রাখে ওটা হ্যাঁ, কার্বন কপি। কার্বন কপি। আমরা তো এখন এরকম, তো এখন তো সব কম্পিউটার থেকে বের হচ্ছে, কার্বন স্যার থেকে, কার্বন আমি থেকে একটু বের করছে। বলছিলাম, স্যার সেটাই তো আমি একটু বলতেই স্যার বলছি আমি। না। হ্যাঁ, কবির। স্যার যখন 1943 সালে পিআরবি হয় তখন হুম, তার ফটোকপি মেশিন ছিল না। হ্যাঁ। ছায়ালিপি বলতে ওইটা দেখে দেখে হুবহু লেখা, এখন ফিল মানে করা, এটা হলো ছায়ালিপি। মানে এখন এখন তো আপডেট হচ্ছে এগুলো তো না, কিন্তু এটা ছায়ালিপি এই যে লিখে রেখেছে। তবে এখানে ছায়ালিপি দ্বিতীয় কার্বনের প্রথম কার্বন কপি যদি আপনার ডাইরেক্ট নাও লেখেন, আপনার মার্ক কাটবে না। বলছে কোথায় কোথায় প্রেরণ করেন, ছায়ালিপি পাঠাবে। কারণ সবই তো মূল কপিটা তো চলে যাচ্ছে, যেটা স্বাক্ষরিত বোঝা যায়, পরে সবই তো ফটোকপি। প্র্যাকটিক্যাল তো ফটোকপি। তাই। হ্যাঁ, ফটোকপি সব ওখানে গেলে আছে উপরে ছায়ালিপি, ছায়া কপি, প্রথম কার্বন, দ্বিতীয় কার্বন, এগুলো হচ্ছে আমাদের এভাবে করে আসছে আর কি আসলে। বুঝতে পারছেন? বই। এই এখন আহ, আপনারা দ্বিতীয় ক্লাসে দেখেন, আমার এই কালকে দিনটা আমাদের কষ্ট হবে, আর পরে আবার ঠিক হয়ে যাবে, মাস শেষে এরকম একটা ঝামেলা হয়। 10 মিনিট ক্লাস হবে, ক্লাস টাইমটা বললেন, আমরা আরেকটা, আরো 2টা দিব, লিঙ্ক দিব, সমস্যা একটু থাকেন। আমরা শেষ হোক, 10 মিনিটে আমার প্রথম পার্ট শেষ হয়ে যাবে। 247, ভেরি ইম্পর্টেন্ট, যে চুরি মামলার ক্ষেত্রে অভিযোগকারী, যিনি অভিযোগ করে সংবাদ, তার নিকটে চোরাই মামলার তালিকা দিবেন। এটা সব সময় আমরা করি, যে যখন থানায় কোনো চুরি ডাকাতি মামলা রুজু হয়, এটা যিনি অভিযোগকারী থাকেন, যিনি বাদী থাকেন, চুরি যাওয়া লণ্ঠিত মামলার তালিকা দিতে হবে। সেখানে উল্লেখ থাকে কি কি মামলা চুরি হয়েছে, দস্যু বা ডাকাতরা কি কি নিয়ে গেছে, এর পাশাপাশি চোরাই মাল লুণ্ঠিত মালের যে মূল্য সেটাও থাকবে। ভালো করে পড়বেন, এটা কি কি উল্লেখ করে চুরি মামলার ক্ষেত্রে, চোরাই মালের তালিকা কি কি থাকবে, কি কি নিবেন। স্যার 247-এর সাথে কি 154 দেওয়া যাবে নাকি স্যার? আমরা তো বিভিন্ন বহু গাইড মাইড পড়া অভ্যস্ত। আমার মতে আমি তো, আমি যতটুকু তারা যোগ করতে পারি। কারণ হচ্ছে, রুজু হয় হ্যাঁ, এই এগুলা নিকট ওই হইতে 154 আরো কিছু দেওয়া যাবে, দরকার নেই ভাই। যেটা স্পেসিফিক যে প্রশ্ন করো যে বিধি থেকে, ওই বিধিটাই দিতে পারলে দিবেন, না হলে দরকার নেই, মার্কাইটে দেবে কিন্তু। আমরা কিন্তু 154, কিন্তু এই যে লুণ্ঠিত মালা বর্ণনা, এগুলো তো আমরা ওই যে এলিমেন্ট করছি, এফআইআর এর যে এলিমেন্ট গুলো, ঠিক আছে, 154, 243-এ। তো আপনার 154 তো আপনার ওরকম এলিমেন্ট গুলো নাই, ওই কথাগুলো নাই। তো এইগুলো কথা তো বলে এখানে বলছে লুণ্ঠিত মালা মানে ধারা বর্ণনা সঠিক হতে হবে। একটু মাথায় একটু ক্যাচ করবেন ভাই, এত দরকার নেই, অনেকে দিচ্ছে, দিবেন না। রিটার্নের প্রশ্ন হয়েছে বিজ্ঞাপন আপনাদের তো পড়াই ফেলছি। রিটেনের প্রশ্ন, এটা মুখস্থ করবে, এটা পড়ার কিছু নাই। যে পিআরবি 250, এটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। এটা এইটা কালকে, আজকে অনেকে গ্রুপে দেন নাই, প্রশ্ন দিছিলাম দেন নাই, খুব খারাপ, আপনারা লিখতেছেন না। আপনাদের কিন্তু খুব প্রেসার আসতেছে। আমি বলছি একটা প্রশ্ন লেখা অবশ্যই দিবেন। এই যে একটা দিছি এই মাত্র, যে হইচই বিজ্ঞাপন কি, কোন কোন ক্ষেত্রে হইচই বিজ্ঞাপন ইস্যু করা হয়। হইচই বিজ্ঞাপন দেখেন, যে হইচই বিজ্ঞাপন অবশ্যই পেশাগত মাদক দ্রব্য পাচারকারী সংঘবদ্ধ অপরাধ, পেশাগত সবই হচ্ছে পেশাগত, এবং আইনানুগ হেফাজত হতে যদি পলায়ন করে, পেশাগত অপরাধী, অপরাধ সংগঠিত করে পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তার, এই আসামিরা পলাতক, যারা পলাতক হয়েছে তাদেরকে গ্রেপ্তার, চোরাই যাওয়া সম্পত্তি, এই চোরাই যাওয়া সম্পত্তি উদ্ধার করার জন্য পার্শ্ববর্তী জেলা রেলওয়ে কর্তৃপক্ষ বিফর্ম কত 28 এফজিবাও আছে। এবং যে জরুরি বার্তা প্রেরণ করা হয় তাকে হলো কি বলা হয়, পুলিশ রেগুলেশন 255 অনুসারে হইচই বিজ্ঞাপন বলা হয়। কোন কোন ক্ষেত্রে ইস্যু করা হয় দেখেন, পেশাগত, প্রথম বলে দিচ্ছে সংজ্ঞার ভিতরেই পরে হচ্ছে কি এটা থাকে। পেশাগত মাদক দ্রব্য পাচারকারী, ডাকাতি সংঘবদ্ধ অপরাধ, যাতে ভ্রাম্যমাণ দল, বিদেশি এলাকার যারা বাসিন্দা জড়িত থাকার বিষয়ে সন্দেহ করা হচ্ছে, আইনানুগ হেফাজতের উপরেই বললেন। পেশাগত অপরাধের দ্বারা পতন হতে হবে এরকম, ভ্রাম্যমাণ দল উপরেই পড়ছেন। গুরুত্বপূর্ণ মামলা, যেখানে অপরাধ সংঘটনের পর পালিয়ে গিয়েছে বা প্রচুর মূল্যবান সামগ্রী চুরি হয়েছে, 250। যেমন আমরা যেটা প্রেরণ করি, এটা কোনো কথা নাই, ডাইরেক্ট একটা 2-3 বার পুরো লিখবেন, এটা পরীক্ষা আসবে, আমি বলে দিলাম। প্রেরণের পদ্ধতি অবশ্যই ডাকযোগে প্রেরণ করবে, এখন তো ডাকযোগে প্রেরণ করে। প্রয়োজনে বিশেষ মারফতে থানা সব ওসিদের নিকট প্রেরণ করবে, যেটা ফ্যাক্স করতে পারে। হইচই বিজ্ঞাপনের কপি বিশেষ মারফতে অফিসারদের নিকট প্রেরণ করবে। বিলম্ব না করে সঙ্গে সঙ্গে, কোনো বিলম্ব করা যাবে না। এবং মামলা রেকর্ড করে অফিসে এফআইআর কপি, হইচই কপি একটি পুলিশ সুপারকে বা এসপি অফিসে পাঠাইতে হবে। প্রেরণকারী অফিসার হচ্ছে ইচ্ছা করলে অফিসার এফআইআর কপি পাঠাতে পারেন।
যে সকল অফিসার হইচই বিজ্ঞাপন প্রেরণ করেছেন সকল পুলিশ অবশ্য এটা করে, এটা এসপি স্যারদের করে সব। এবং পুলিশ সুপার রেলওয়ে সুপারকে অবশ্য অবগত করবেন, প্রয়োজন সরাসরি হইচই বিজ্ঞাপন এবং এফআইআর সাথে এর সাথে পাঠায় একসাথে 250। এটা ভালো করে বারা বলতেছি যে হইচই বিজ্ঞাপনটা করে ফেলবেন, কোনো হ্যাঁ করবেন না, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। এবং লেখা দিবেন এখানে যেভাবে আছে আপনাদের আপনাদের মতো লিখবেন। এবং হইচই বিজ্ঞাপন আসলে কোন কালিতে লেখে জিডিতে, কেবল ধরবে? লাল 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 কালি। লাল। লাল কালি। এটা তো মুখস্থ সবার, লাল কালি, বাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন নেই, পরে একটা দিচ্ছি। 254 খুবই ইম্পর্টেন্ট। 254 সাথে কি আছে? ফৌজদারি কার্যবিধি 150। 155। আর কি আছে? 268 মনে আছে না? আমার অত অপরাধ 268 স্যার। গুড। যে সকল মামলা একশো এফআইআর নেওয়া একশো হয়নি, পঞ্চান্ন হ্যাঁ, আমরা নন এফআইআর প্রসিকিউশন যেটা আমরা যেখানে এফআইআর হয়নি কথাটি বোঝানো হয়েছে, আমরা অযোগ্য অপরাধ এফআইআর হয় না, সেগুলো কিন্তু তদন্ত করতে হয়। আর এই ধরনের তদন্ত 254, 268, 155 অবশ্যই কি করবেন? কারণ অনুমতি দিবেন, ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া কি আসামি যখন অনুমতি দিলেও কি আপনি কি অ্যারেস্ট করতে পারবেন? আসামি অ্যারেস্ট করার সুযোগ না। আছে? গ্রেপ্তার করতে পারবেন না তো। যোগ্য অপরাধী তবে গ্রেপ্তার করার সুযোগ নেই। হ্যাঁ, তবে আপনার মূল আমলযোগ্য মামলা যেরকম তদন্ত, আপনি যখন এই 254, 155 এবং 268 যেরকম তদন্তের কথা বলা রয়েছে, অর্থাৎ যে মূল তদন্তের মতোই আপনি সমস্ত কার্যক্রম করবেন, ঘটনাস্থল যাবেন, সাক্ষীদের জন্মদিন দিবেন, পরিদর্শন করবেন, খসড়া মানচিত্র করবেন, টোটাল একদম যা যা করার। আসার পরে এটার প্রক্রিয়া তো আপনারা জানেনই যে 155 আপনি কি করবেন প্রথম যে থানায় জিডি হওয়ার পরে, এটা তো আপনাদের মুখস্থ আছে, এটা বিস্তারিত বললাম না। আমরা যখন কার্যবিধি যাবো তখন দেখবেন। এটা তো পারেন তো, যে আমল অযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া পারেন না সবাই? এটা কিন্তু ইম্পর্টেন্ট, জি রিটেন। স্যার, পারি স্যার। স্যার একটু একশো বলেন স্যার। পঞ্চান্ন 1, 2, 3। প্র্যাকটিক্যাল যারা থানা থাকছে তারা তো জানে, থানার প্রথমে একটা জিডি হয়, জিডি হওয়ার সাথে সাথে আগে যে সিস্টেম ছিল আমাদের সময়, একটু বলি 30 সেকেন্ড লাগবে, যে আমরা নিজেরাই অ্যাপ্লাই করতাম। অ্যাপ্লাই করলে কোর্টের কাছে একটা অনুমতি দিতাম, যেটা এটা আমলযোগ্য অপরাধ, একটা ফরম্যাট আছে, ফরম্যাটে অদর্থ অনুমতি নেওয়ার জন্য আদালতে পাঠাইতাম, সংশ্লিষ্ট কোর্টে। তো সেটা আবার আমাদেরকে ডাকা হইতো, ডাকতো না, সরি, ডাকতো না, যেটা বলতেছি ডাকা হতো না, তো ওখানে অনুমতি হয়ে আসতো। কিন্তু এখন কি হচ্ছে, এখন কি করে এটা যখন কোর্টে যায়, কোর্টে যাওয়ার সাথে সে একটা চিঠি আসে, সেটা হচ্ছে যে বাদীকে ডাকে। বাদীকে যখন ওই চিঠিটা যেটা আসে, অর্ডার শিটটা আসে, অর্ডার শিট বলা হয় আপনাকে ডাকা হয়েছে এত তারিখে, নির্ধারিত তারিখে হাজির হবেন। হাজির পর কোর্টে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তখন ওখানে হাজির হয় যে আমাকে ক্রিমিনাল ইন্টিমিডেশন, যেটা ভয়ভীতি দেখানো হচ্ছে, তখন তাকে যে হ্যাঁ আপনি কি বাদীরা বিবাদীরা আপনাকে তো ভয় দেখাইছে কিনা বা এরকম যদি বলে, তাকে আবার কি দেয় যে হ্যাঁ আপনি যান। তখন কি করে, তার হাজিরের পর থেকে একটা কোর্ট থেকে একটা অনুমতি আসে আয়ের কাছে যে হ্যাঁ আপনি এখন অনুমতি দেওয়া হলো। তখন সে ওই কার্যক্রম করে, তদন্ত করে যদি মনে হয় যে এটা প্রতিবেদন দেওয়ার মতো, তখন কি করবে, একটা নন এফেয়ার প্রসিকিউশনের একটা ফর্ম রয়েছে, সেই ফর্ম অনুসারে আপনি কি করবেন, তার তার, কয়জন, 5 জনের বিরুদ্ধে দেওয়া যাবে না, অন্তত 4 জন। যদি যে আসামি হয় 5-এর বেশি গেলে তো আমলযোগ্য হয়ে যাবে, তখন আপনি প্রসিকিউশন দাখিল করতে পারবেন যদি ঘটনার সত্যতা হয়। আর যদি ঘটনার সত্যতা না হয়, তা বলা রয়েছে 150 হয়ে কি একটি শূন্য প্রতিবেদন দাখিল করবেন। ক্লিয়ার? এই হলো বিষয়। বুঝতে পারছেন সবাই? জি স্যার। থানা অফিসারের দায়িত্ব কর্তব্য 255, এটা হচ্ছে যারা এএসআই থেকে সাব ইন্সপেক্টর দিবেন। এবং এই যে 207-এর গ বিধিটা, যে থানা অফিসের দায়িত্ব একজন এএসআই কে নিয়োজিত করা যেতে পারে এই থানা অফিস জরুরি পরিস্থিতিতে, একজন দেওয়া যায়, জাস্ট এইটুকুই, আর কিছু দরকার নেই। এএসআই অফিসের ইনচার্জ দায়িত্ব থাকে, তার ক্ষেত্রে বিধি প্রযোজ্য হবে না। 255-র যে খটে এখানে আপনি দায়িত্ব পান, এটা একটু খালি নলেজ রাখেন, কিছু না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ, এমসিকিউ, যে অবশ্যই তদন্ত শুরু করার পূর্বে তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট রেজিস্টার দেখতে হবে। কি কি একজন ভালো তদন্তকারী কর্মকর্তা হলে, এটা শুধু এএসআই সাব ইন্সপেক্টর উভয়ের জন্য আপনাদের। অবশ্যই থানা থেকে আপনি যে কোনো জায়গায় যাবেন, যখন আপনি কোনো একটা তদন্ত করবেন, কোনো একটা ঘটনাস্থলে যাবেন, ওখানে ওই অপরাধ ম্যাপ বা থানার যে রেজিস্টার গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ বিসিএনবি, অন্যান্য যে রেজিস্টার গুলো, অপরাধ প্রমাণ রেজিস্টার গুলো রয়েছে, বর্তমানে আমরা জানি সেটা হচ্ছে সিডিএমএস, যে মামলার ওই কোনো আসামি আছে কিনা ওই এলাকায়, বর্তমানে অনলাইনে সিডিএমএস এ ব্রাউজ করে আমরা সেটা দেখে নিতে পারি। অবশ্যই রেজিস্টার গুলো দেখতে হয়। 256 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধরেন পরীক্ষা হিসেবে বসে পড়ছে এটা। 257 ভেরি ইম্পর্টেন্ট। কার্যবিধি 157, কার্যবিধি 157 সাথে মিলিয়ে পড়তে হবে। তখন তদন্ত থেকে বিরত থাকা যায় কয়টা ক্ষেত্রে? 3টি নাকি? কি কি? দেওয়ানি, দেওয়ানি ফৌজ অপারেটর যদি 95-এর মতো হয়, স্লাইটেস্ট হবে। আর একটা কি, যদি বাদী না চায়, মিথ্যা বা উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা হলে। অপারেটিভ গুরুত্ব প্রকৃতি না হয়, যদি অপারেটিভ গুরুত্ব প্রকৃতি না হয়, পেনাল কোড 95-এর মতো হয়, আরটা হচ্ছে কি বললাম, দেওয়ানি প্রকৃতি। এই 3টি হলো অবশ্যই তদন্তকারী কর্মকর্তা যিনি তদন্ত করবেন, অবশ্যই তিনি বিরত থাকতে পারেন। এটা পড়ে নেবেন, মুখস্থ রাখবেন কিছু কিছু বিষয়। 258 আপনি সবসময় ইউজ করেন, সরজমিনে যেটা তদন্ত, সবসময় কার্যবিধি 156 যেটা সরজমিনে তদন্ত, আপনার ঘটনাস্থল পরিদর্শন যা কিছু, এই 258 বিধি বলে আপনি সেখানে যান। আর আমরা আরেকটা জানি যে আওতার যদি সরজমিন নিজ এলাকার এবং আওতার বাইরে, আমরা এটাও যে পুলিশ হেডকোয়ার্টার যে তদন্ত নির্দেশিকা সেটা বলেছিলাম, আওতার বাইরে যদি হয় অবশ্যই কারণ নিবেন। কি মনে আছে? 248-এ পড়ছি, সার্কেল
ভেরি সাতটা গুড। সরকারি পুলিশ সুপারে। এএসপি স্যার অবশ্যই তো যদি যান তাহলে অবশ্যই অনুমতি নেওয়া লাগবে। আরেকটা হচ্ছে ছোট্ট একটা রিটেনের প্রশ্ন, সেটা হচ্ছে একটা ছোট্ট বিভিন্ন সময় প্রশ্ন আসবে যে 260-এর সাথে পুলিশের 29-এর 7 আপনারা ইউজ করেন, তদন্ত জনগণকে হয়রানি করা যাবে না, কাউকে ধরে এনে থানায় বা শারীরিক টর্চারিং করা যাবে না, এই ধরনের। তো 260 হচ্ছে তদন্তের সময় জনগণকে কখনো হয়রানি করা যাবে না, এটা বিরত থাকতে বলছে। এবং যতটুকু সাহায্য পাওয়া দরকার জনগণের সাহায্য নিবেন আপনি, ঠিক আছে? সম্ভবত এবং সাক্ষীদের বাড়ি যাবেন, প্রয়োজনে সাক্ষীদের আলাদা আলাদা আনতে হবে, এমন ভাবে আনতে হবে যাতে তারা বিব্রত না হয়। আমরা তা প্র্যাকটিক্যালি চেষ্টা করতে হবে। এখন আমরা আগে থেকেই পরিবর্তন আনতেছি এবং করতেছি, কিন্তু একটা প্রশ্ন আছে এমসিকিউ, যে সাক্ষী কোথায়, থানায় ডেকে আনবে না বাড়িতে যাবে, এরকম একটা দেখে এমসিকিউ আছে, অনেকে লিখছেন, এগুলো একটু খেয়াল রাখবেন। আর একটা এমসিকিউ 261 একটা এমসিকিউ আছে, তদন্তের সময়কাল 15 দিন মনে হয় না, তদন্তের সময়কাল 261-তে বিরতিহীন ভাবে তদন্ত করবে, যে তদন্ত করার মতো কোনো মামলা যত বিরতিহীন তদন্ত করবে এ ব্যাপারে তিনি নিজ সীমানা ঊর্ধ্বতন অফিসারকে অবশ্যই সচেতন করবে না। তো একটা টাইম ছিল না, 15 দিনের বেশি সময় নিবে না, জি একটা স্যার, কুয়ে। গুরুত্বপূর্ণ মামলা হলেও স্যার 15 দিনের বেশি। বিশাল, এটা একটা এমসিকিউ, এটা এমসিকিউ একটু দেখে নিই, আমার এখানে উঠে নাই, স্যার এটা লেখা নেই। আচ্ছা, আমি লাস্ট 1 মিনিট আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, কেটে গেলে আবার জয়েন দিয়ে দেবেন, ঠিক আছে? কোনো হতাশার বিষয় নেই, আবার এটা দিয়ে দিচ্ছি। এই আজকালকে একটু কষ্ট করেন, কারণ হচ্ছে এটা লিমিট করে দেওয়া তো। সবাই জয়েন দিবেন, আর একটা লিঙ্ক দিচ্ছি, 29 জন। কেউ যাবেন না, মোটামুটি মূল আলোচনা কিন্তু শেষ হয়নি। স্যার গুগল এক মিটে আমার একটা পেইড, তার মানে পেইড অ্যাকাউন্ট আছে, সেখানে কিন্তু স্যার আপনি আনলিমিটেড ক্লাস নিতে পারবেন। আমি তো জানি না, আমি তো আবার আমার এটা ওই যে 100-200 পার্টিসিপেন্ট নেওয়া, প্রায় কত টাকা দেওয়া মাসে, এটা ওই যে টাইম কি করে দিচ্ছে, শেষ দিকে সেরকম করে। এই যে আমি নিয়ে নিচ্ছি, অলরেডি হয়ে যাচ্ছে আবার।